বুধবার মফিজুর রহমান স্যার পুরো 1 ঘন্টা ধরে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝালেন ক্লাসে। যদিও ফিজিক্স সাজিদদের সাবজেক্ট নয়, তবে মাঝে মাঝেই স্যার এসব নিয়ে কথা বলেন। আজ যেমন বলেছেন থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। এই থিওরি কি, কখন আবিষ্কৃত হয়, কিভাবে কাজ করে, এসব একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝানোর পরে তিনি পুরো 2 গ্লাস পানি পান করলেন। পানি পান শেষে বললেন, এখন আমি পরীক্ষা করব কে কীরকম বুঝেছ। এখানে একজন এসে বুঝিয়ে যাও। বুধবারে মফিজ স্যারের ক্লাসের এই এক ঝালা। টানা 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আরও টানা 1 ঘন্টা নেবেন সেটার প্রেজেন্টেশন। অনুপস্থিত থাকারও সুযোগ নেই। ডিপার্টমেন্টে এই একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও বেঞ্চের ওপরে তুলে দাঁড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন। কি বিদঘুটে ব্যাপার! মফিজ স্যারের টানা 1 ঘন্টার লেকচার থেকে যে যতটুকু গলা ধস্করণ করতে পেরেছে সেটা একে একে সবাই আবার উগড়ে দিয়ে আসতে লাগল। কেউ 5 মিনিট, কেউ 7 মিনিট, কেউ বা 8 মিনিট করে লেকচারটার পুনরাবৃত্তি করতে লাগল। সবাই থিওরি অফ রিলেটিভিটির বিভিন্ন দিক নিয়ে বলতে লাগল। সবার শেষে এলো সাজিদের পাহা। অনিচ্ছা সত্ত্বেও সাজিদকে 4-5 মিনিটের একটি লেকচার ঝেড়ে আসতে হবে এখন। সাজিদ উঠে এলো। মফিজ স্যার ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে মুচকি হেসে বললেন, সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপ্রদ কিছু শুনব। ইউ মে স্টার্ট স্যার, মিস্টার আইনস্টাইন। মফিজ স্যারের বিদ্রুপাত্মক বাক্য ব্যয় অন্যদের জন্য সবসময় মজাদার। ক্লাসের সবাই হো 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 করে হেসে উঠল। ব্যাপারটা নতুন কিছু নয়, তাই সাজিদ এখন আর এসব গায়ে মাখে না। সাজিদ হাসি হাসি মুখে শুরু করল, বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি একদম পানির মতো সোজা। এটা এতই সোজা যে ক্লাস 8-এর একটা বাচ্চাও এটাকে খুব সহজে বুঝে নিতে পারে। এতটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখে হাঁ করে তাকাল। মফিজ স্যার চেয়ারে হেলান দেওয়া অবস্থাতে ছিলেন। সাজিদের কথা শুনে উনি একটু নড়েচড়ে বসলেন। ওনার মোটা কালো ফ্রেমের চশমাটিকে ঠিকঠাক করে নিয়ে বললেন, কাম টু দ্য পয়েন্ট। সাজিদ বলল, স্যার আমি তো পয়েন্টেই আছি। আমি কি বলবো নাকি বসে পড়ব? নো, ক্যারি অন। মফিজ স্যারের প্রতি উত্তর। সাজিদ আবার শুরু করল, এই সোজা থিওরিটিকেই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার এবং এর আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী মনে করা হয়। এতক্ষণ আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বুঝালেন জিনিসটা। এরপর আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেল। যেহেতু আমাকেও কিছু বলতে হবে, তাই আমি এই থিওরির সবচেয়ে মজার দিক টাইম ডাইলেশন নিয়েই বলবো। এই থিওরিটি সময় নিয়ে আমাদের যেভাবে ভাবাতে পেরেছে বিজ্ঞানের অন্য কোনো আবিষ্কার তা পারেনি। সময় নিয়ে আগেকার মানুষদের ধারণা ছিল অন্যরকম। তারা ভাবত সময় সবখানে সমান, অর্থাৎ আমার কাছে যেটা 1 ঘন্টা সেটা অন্য কোনো গ্রহের অন্য কোনো প্রাণীর কাছেও 1 ঘন্টা। আমার কাছে যেটা 1 দিন সেটা অন্য সবার কাছেও 1 দিন। অর্থাৎ মাত্রা ভেদে সময়ের কোনোই পরিবর্তন হয় না। 1900 সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারণা ছিল এরকম। 1900 সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞান লেখক H.G. ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রম লেখাজোখা করেন। তিনি তার কিছু সায়েন্স ফিকশনে দেখান যে তার সৃষ্ট কিছু চরিত্র বর্তমানকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময় চলে যাচ্ছে, অতীতে চলে যাচ্ছে। H.G. ওয়েলস তার এই কথাগুলোকে সায়েন্স ফিকশনে ঠাঁই দিলেও তখনও মানুষের মনে প্রশ্ন ছিল, সত্যি কি মানুষ কোনোদিন ভবিষ্যতে যেতে পারবে, অতীতে যেতে পারবে? আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন যে হ্যাঁ, মানুষ চাইলেই ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে। কিন্তু কিভাবে? মজাটা এখানেই, আগেকার দিনে মানুষ ভাবত সময় সর্বস্থানে, সর্ব অবস্থায়, সর্বমাত্রায় একই রকম। ওই যে একটু আগে বললাম, আমার কাছে যেটা 1 ঘন্টা পৃথিবীর অন্য কোথাও বা অন্য কোনো গ্রহের অন্য কারো কাছেও সেটা 1 ঘন্টা। কিন্তু আইনস্টাইন এসে বললেন, না, সময় ঠিক এরকম নয়। মাত্রা ভেদে সময় পাল্টে যায়। কিন্তু কিভাবে? আইনস্টাইন বলেছেন, কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে, আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে। আর এটাকেই বলা হয় টাইম ডাইলেশন। অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলবে দ্রুত, আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আস্তে। ব্যাপারটা কেমন জগাখিচুড়ি মনে হচ্ছে, তাই না? কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছেন। ব্যাপারটিকে বোঝানোর জন্য
1980 সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তার বিখ্যাত কসমস সিরিজে পুরো একটি পর্ব করেছেন। কার্ল সেগান তার সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি। শুধু কার্ল সেগান নয়, টাইম ডাইলেশনের উপর ভিত্তি করে হলিউডে ব্লকবাস্টার মুভিও তৈরি হয়েছে 2014 সালে ইন্টারস্টেলার। ধরা যাক আমি আর আমার এক যমজ ভাই, আমাদের দুজনের বয়স এখন 18 বছর। হঠাৎ করে আমার মাথায় ভূত চাপল যে আমি স্পেসশিপে করে মহাবিশ্ব ভ্রমণে বের হব। পৃথিবী থেকে 5000 আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে তা আমি দেখে আসব, কিন্তু সেটা মাত্র 3 বছরের মধ্যে। অর্থাৎ স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে 3 বছরের মধ্যে 5000 আলোকবর্ষ ভ্রমণ করে আসব। এখন কথা হচ্ছে, 3 বছরের মধ্যে আমি যদি 300 আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরতে চাই, আমার স্পেসশিপটাকে তো আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে হবে, যা সেকেন্ডে 1,86,000 মাইল। তা না হলে এটা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আইনস্টাইন এটিও বলেছেন, কোনো বস্তু কোনোদিনও আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে পারবে না, এটা অসম্ভব। ধরে নিলাম আইনস্টাইনকে বুড়ো আঙুল দেখিয়ে আমি আর আমার ভাই সেরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম, যা ছুটবে প্রতি সেকেন্ডে 1,50,000 মাইল। আমি আমার ভাইয়ের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলাম। 2016 সালের 25শে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেসশিপে করে রওনা হলাম মহাশূন্যের পথে। যখন বিদায় নিচ্ছি তখন দুজনেরই বয়স ঠিক কাটায় কাটায় 18 বছর। এতটুকু বলার পরে সাজিদ একটু থামল। কারও মুখে কোনো কথা নেই, সবাই মনোযোগ দিয়ে শুনছে। মফিজ স্যারও, তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও হয়তো এভাবে ইন্টারেস্টিং লাগছে। সাজিদ আবার বলতে শুরু করল, এখানেই থিওরির মজা। আইনস্টাইন বলেছেন, যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির একটি স্পেসশিপে, সেহেতু আমার গতি মানে স্পেসশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি। এখন থিওরি মতে গতিশীল বস্তুতে সময়ে কম দ্রুত চলে, তাহলে আমার সময় চলবে আস্তে। থিওরি আবার বলেছে কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে, তাহলে আমার ভাইয়ের সময় চলবে দ্রুত। এখন আরও ধরি, স্পেসশিপে যাওয়ার সময় আমার হাতে যে ঘড়ি ছিল, সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটায় 3 বছর পরে 300 আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম। তাহলে তখন আমার বয়স কত? 18 যোগ 3 = 21। পৃথিবীতে এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাব, তখন তার বয়স কত হবে? তার বয়সও কি 21 হবে? একদম না। আলোর কাছাকাছি গতির স্পেসশিপ নিয়ে আমি যে 3 বছর মহাশূন্যে কাটিয়ে এসেছি, সেই 3 বছরে পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় 50 বছর। কেন এমনটা হলো, কিভাবে? মাত্রায় আর গতিতে আমার আর আমার ভাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে। আমি দ্রুতগতির স্পেসশিপে থাকার কারণে আমার সময় যেখানে চলেছে আস্তে, আমার ভাইয়ের সময় সেখানে চলেছে দ্রুত। আমার যমজ ভাই যাওয়ার সময় যার বয়স ছিল আমার মতোই 18, আমি এসে দেখব সে তখন 68 বছরে একটা বৃদ্ধ, তার হাতে একটা লাঠি, কোমর নুয়ে গেছে, শরীর ভেঙে পড়েছে। এটাকে রূপকথার গল্পের মতো মনে হলেও এটাই সত্যি। এই জন্যই কার্ল সেগান এটাকে টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি হিসাবে উল্লেখ করেছেন। এভাবে 2016 সালে এরকম দ্রুতগতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে 3 বছর পর এসে আমি চাইলেই 2066 সালের পৃথিবীকে দেখে ফেলতে পারি মাত্র 3 বছর বয়স বাড়িয়ে। এটাই ভবিষ্যৎ ভ্রমণ। আমার সমবয়সীরা যখন কেউ কবরে, কেউ মৃত্যুসজ্জায়, তখন আমি থাকতে পারি 21 বছরের টকবগে তরুণ। ব্যাপারটা এরকম। এটাই টাইম ডাইলেশন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে মজার অংশ। সাজিদের প্রেজেন্টেশন শেষ। সবাই জোরে জোরে হাততালি দিতে লাগল। মফিজ স্যার দাঁড়ালেন। তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কোরআনে এই থিওরির ব্যাপারে কিছু আছে? সাজিদ বুঝতে পারল যে স্যার তাকে নিয়ে বিদ্রূপ করতে চাচ্ছেন। সে মাথা নিচু করে ফেলল। মফিজ স্যার বললেন, না, তোমরাই তো বলো তোমাদের কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে নাকি কত কথাই বলেছে, সেই 1400 বছর আগে, তাই জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছু বলেছে কিনা। স্যারের সাথে তাল মিলিয়ে ক্লাসের আরও কয়েকজন হেসে উঠল। এরা তারা যারা সাজিদকে একদম সহ্য করতে পারে না। সাজিদ বলল, স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আল কোরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয় যে এখানে বিজ্ঞানের সব কিছু, সব সাইড নিয়ে বলা থাকবে।
এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি। এটার মেইন পারপাস মানুষ যেন জাগতিক জীবনের সৎ, ন্যায় এবং সুন্দর জীবনযাপন করে, তাকওয়াবান হয়ে পরকালে জান্নাত লাভ করতে পারে। যে রিকশাওয়ালা থিওরি অফ রিলেটিভিটি বোঝে না বা কখনো বুঝবে না, সে যদি সৎ হয়, ইমানদার হয়, তাকওয়াবান হয়, তাহলে পরকালে সেও জান্নাতে যাবে। মফিদ স্যার বললেন, ও, তার মানে কোরআনে এরকম কিছুই বলা নেই। আফসোস, আমি ভাবলাম হয়তো থাকবে। সাজিদ মাথা তুলে বলল, জি না স্যার, কোরআনে এরকম কিছু আছে অবশ্য। সাজিদের কথা শুনে পুরো ক্লাস হয়ে রইল। সাজিদ বলল, স্যার, আমি এতক্ষণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে অংশটি নিয়ে বললাম সেটার সারমর্ম হল সময় দুটি মাত্রায় দুটি অবস্থায় দুই রকম আচরণ করে। কেন করে সেটাও বললাম। সময়ের ব্যাপারে এত চমকপ্রদ তথ্য আমাদের জানিয়েছেন মহামতি আইনস্টাইন ১৯০৫ সালে। এর আগে তা আমরা জানতাম না। আমরা জানতাম সময় সবখানে, সব অবস্থায় সমান। শুধু আমরাই নই, সুপ্রাচীনকাল থেকে বর্তমান পৃথিবীর মানুষের ধারণাই ছিল এটা। আল কোরআন যখন নাজিল হচ্ছে তখনও আরবের মানুষদের এটাই ধারণা ছিল। তারা কল্পনাও করতে পারত না যে দুইটা অবস্থানের সময় দুই রকম হতে পারে। আমার কাছে যেটা ৩ বছর, আমার ভাইয়ের কাছে যে সেটা ৫০ বছর হতে পারে, তারা সেটা ভাবতেও পারেনি। কিন্তু আল কোরআন এসে তাদের অন্যরকম কিছু জানালো। আল কোরআন জানাচ্ছে, হ্যাঁ, এটা সম্ভব। আল কোরআন বলছে, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে ৫০,০০০ বছর। The angels and the spirit will ascend to him during a day the extent of which is 50,000 years. দেখুন, আল্লাহ বলছেন যে ফেরেশতারা এমন এক দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাব মতে ৫০,০০০ বছরের সমান। তাদের একদিন আমাদের ৫০,০০০ বছর। তারা মানে কারা? ফেরেশতারা। ফেরেশতারা কিসের তৈরি? নূর, অর্থাৎ আলোর। আলোর গতি কী রকম? সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। এই আলোর তৈরি ফেরেশতারা এমন এক দিনে আল্লাহর কাছে পৌঁছায় যেটা আমাদের গণনায় ৫০,০০০ বছর। এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির টুইন প্যারাডক্সের ব্যাপারটা মেলান্ত। আমি এমন ৩ বছরে ৩০০ আলোকবর্ষ ভ্রমণ করে এলাম, যা আমার যমজ ভাইয়ের হিসাব মতে ৫০ বছরের সমান। আমার ৩ বছর, আমার যমজ ভাইয়ের ৫০ বছর। ফেরেশতাদের একদিন, আমাদের ৫০,০০০ বছর। এটাই হলো আইনস্টাইনের থিওরির বিশেষ অংশ। এটার নাম টাইম ডাইলেশন। ১৪০০ বছর আগে কি করে কেউ ভাবতে পারে যে সময়ের এরকম পার্থক্য হতে পারে? ইম্পসিবল। এটা সেই স্রষ্টা থেকে আসা যিনি সব কিছুর মতো সময়েরও স্রষ্টাকর্তা। স্রষ্টাকর্তাই তো তার সৃষ্ট সময়ের ব্যাপারে জানবেন, তাই না? সময়ের যে পার্থক্যের ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন ১৯০৫ সালে, সেটা ১৪০০ বছর আগে নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানবেন যদি না সময়ের স্রষ্টাকর্তাই উনাকে না জানান? আপনি বলতে পারেন, আল কোরআন কি তাহলে এখানে থিওরি অফ রিলেটিভিটি শিখাচ্ছে? একদম না। আমি আগেও বলেছি, কোরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয়, এটা সায়েন্সের বই নয়, এটা সাইনের বই। এটা একটা চিরন্তন সত্য, স্রষ্টার কাছ থেকে আসা। তাই এটাতে বিভিন্ন উপমায়, উদাহরণে, ভঙ্গিতে এমন কিছু থাকবে যা সময়ের সাথে সাথে বিজ্ঞানের সাথেও মিলে যাবে। এতে অবিশ্বাসীদের কাছে এটার গ্রহণযোগ্যতা, এটার বিশ্বাসযোগ্যতা, এটার অথেন্টিসিটি বেড়ে যাবে। এই বই তার এসব সাইন দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটবে, যেমন দাগ কেটেছে ডক্টর গ্যারি মিলারের মনে, বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলির মনে, বিজ্ঞানী কিথ মুরদের মনে, যেমন কাটছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টানদের মনে। এই সব সাইন দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ। ক্লাস পিরিয়ড শেষের দিকে মফিজুর রহমান স্যার উনার চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা খুলে চশমার কাঁচ পরিষ্কার করতে করতে হাঁটা ধরলেন। দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরিয়ে সাজিদের দিকে তাকালেন। সাজিদ বলল, আসসালামু আলাইকুম স্যার।